আসসালামু আলাইকুম। আজ 25শে ফেব্রুয়ারি, জাতীয় শহীদ সেনা দিবস। 2009 সালে 25-26 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় সেনাবাহিনীর চৌকস 57 জন কর্মকর্তা সহ মোট 74 জন নিহত হয়। দীর্ঘ 36 ঘণ্টা নিরবচ্ছিন্ন হত্যাযজ্ঞ চলে এক পৈশাচিক উন্মাদনায়। সেই দিনটিকে স্মরণ করে জাতীয় শহীদ সেনা দিবস পালনে আমার দেশের বিশেষ আয়োজন আজকের লিড নিউজ। যে নিউজের শিরোনাম, সেনা অফিসারদের রক্তের মধ্যে হাসি মুখে বসেছিলেন তারা। আর এই নিউজটি লিখেছেন সৈয়দ আবদাল আহমদ। চলুন দর্শক জেনে নেই বিস্তারিত। ঢাকার নিউ মার্কেট সংলগ্ন পিলখানা গেটে 60 সদস্যের সেনাদল নিয়ে 25 ফেব্রুয়ারি 2009 সকাল 10:20 প্রথম পৌঁছি, কিন্তু আমাদের ঢুকতে না দিয়ে থামিয়ে দেয়া হয়। উপর থেকে নির্দেশ আসে নিরাপদ দূরত্বে থাকতে হবে, ফায়ার ওপেন করা যাবে না। 25 ফেব্রুয়ারি পুরো দিন ও রাত এবং 26 ফেব্রুয়ারির পুরো দিন শেষে গভীর রাতে আমাদের ঢুকতে দেয়া হয়। অন্ধকার পিলখানায় ঢুকে দেখতে পাই এক নারকীয় দৃশ্য। 39 জন শহীদ সেনা অফিসারের ডেড বডি পাই 8 ফুট বাই 6 ফুট গর্তে। গুলিতে এবং বেয়োনেট চার্জে হত্যা ছাড়াও কয়েকজনকে গাড়ির চাকায় পিষ্ট করে মারা হয়েছে, তাদের জিহ্বা বের হয়ে আছে। ডিজি মেজর জেনারেল শাকিলের ডেড বডিতে দেখলাম 5টি গুলির চিহ্ন। বেয়োনেট চার্জ পেটের এক পাশে নাড়িভুড়ি বের হয়ে আছে। স্যারের পরনে শুধু গেঞ্জি আর আন্ডারওয়্যার, রক্তে লাল হয়ে আছে। ফজরের আজান হচ্ছে। ডিজির বাসভবনের সামনে গিয়ে আঁতকে উঠলাম। নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। আবছা আলোতে দেখলাম ছোপ ছোপ রক্তের মাঝেই চেয়ার পেতে বসে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, ফজলে নূর তাপস, সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদ এবং 36 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাকিম। তারা হাসি মুখে স্বাভাবিক কথাবার্তা বলছিলেন। আমাদের দেখেই কমান্ডার চেয়ার থেকে উঠে এসে বললেন, তোমরা যে আমাদের দেখেছো কাউকে বলার দরকার নেই, বুঝতে পেরেছ? বিডিআর জওয়ানরা যারা পালাতে পারেননি তাদের বাইরে যাওয়ার ব্যবস্থা করে দাও, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণেই আছে। আমার দেশকে চাঞ্চল্যকর বিডিআর হত্যাকাণ্ডের লোমহর্ষক এই বর্ণনা দেন সেনাবাহিনীর 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের 4 ফিল্ডের তৎকালীন কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত জসিম। প্রত্যক্ষদর্শী এই সেনা কর্মকর্তার নেতৃত্বেই 60 সদস্যের সেনা দল সেদিন 25শে ফেব্রুয়ারি সকাল 10:20 নিউ মার্কেট সংলগ্ন বিডিআর গেটে প্রথম পৌঁছে অবস্থান নিয়েছিল। প্রত্যক্ষদর্শী মেজর জসিম বলেন, সেদিনের পিলখানার ঘটনা বিডিআর বিদ্রোহ ছিল না, ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সেই দিনগুলিতে পিলখানায় অবস্থান করে এবং নানা আলামত সংগ্রহ ও অবলোকন করে আমি নিশ্চিত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা এবং প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। তিনি বলেন, সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো পিলখানায় ঢুকে সে রাতে আমরা উদ্ধার করি বিডিআরের 20 থেকে 25 জোড়া নতুন পোশাক, যা কিলিং গ্রুপ ফেলে গেছে বলে জানতে পেরেছি। সেখানে পেয়েছি সিলিং ও হেভার শেক, যা সম্পূর্ণ ভিন্ন ধরনের। যে বেল্ট পাওয়া গেছে তা আমাদের কোনো বাহিনীতে ব্যবহার করা হয় না। আরও বিস্ময়ের ব্যাপার হলো কোয়ার্টার গার্ডের সব আর্মস ও গোলাবারুদ বিডিআর জওয়ানরা ব্যবহার করেছে, কিন্তু পিলখানায় এআইও ক্যাপ্টেন জিয়াকে নিয়ে ঢুকে দেখি রিজার্ভ অস্ত্রাগারে সবকিছু এলোমেলো। গ্রেনেড কখনো প্রাইম করা থাকে না, গ্রেনেডের বডি এবং ডেটোনেটর সম্পূর্ণ আলাদাভাবে সুরক্ষিত থাকে, কিন্তু আমরা দেখলাম উল্টো চিত্র। প্রাইম করা গ্রেনেড ছিল জওয়ানদের কাছে। আমরা নিশ্চিত 15-20 দিন আগে থেকেই দক্ষ কাউকে দিয়ে এগুলো করানো হয়েছে। গোলাবারুদের বাক্স খোলা, শত শত ক্লিপ ও ড্রামে গোলাবারুদ ছড়ানো। এসব দেখে আমরা হতবাক হয়ে যাই। সঙ্গে সঙ্গেই আমার অধিনায়ককে জানাই এবং আলামত যাতে নষ্ট হয়ে না যায় তাই 24 ঘন্টা পাহারার ব্যবস্থা করি। মেজর জসিম বলেন, পিলখানার ঘটনার প্ল্যানিং থেকে সাকসেসফুল এক্সিকিউশন পর্যন্ত সবকিছু দক্ষভাবে সম্পন্ন করা হয়েছে। এর সঙ্গে শেখ হাসিনা ছাড়াও জড়িত সন্দেহভাজনদের মধ্যে আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান, সাহারা খাতুন, শেখ সেলিম, ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং আব্দুর রাজ্জাক, যিনি সাবেক খাদ্যমন্ত্রী ছিলেন। তিনি আরও বলেন, পিলখানায় 57 জন সামরিক কর্মকর্তা সহ মোট 71 জন হত্যার অভিযানে সফলতা এনে দেওয়ার জন্য দায়ীদের মধ্যে অবশ্যই আছেন
জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল আহমেদ, যিনি সাবেক সেনাপ্রধান ছিলেন, এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল ইসলাম সহ কয়েকজন সামরিক কর্মকর্তা, যারা আমাদের কোনরূপ দিক নির্দেশনা বা অপারেশনাল অর্ডার না দিয়ে বিপুল সংখ্যক অফিসারকে হত্যার মাধ্যমে শেখ হাসিনাকে লাল রক্ত উপহার দিয়ে গত 16 বছর পদোন্নতি সহ নানাবিধ সুযোগ সুবিধা নিয়ে দেশপ্রেমিক সেনাবাহিনীকে দেশে বিদেশে কলঙ্কিত করেছে। সেদিন বিডিআর গেটে পৌঁছা মাত্র আমাদের ঢুকতে দেয়া হলে এই হত্যাকাণ্ড ঘটতে পারত না। তিনি জানান, বিডিআর এর ঘটনা তদন্তের জন্য কমিশন হয়েছে। কমিশন ডাকলে সেখানে গিয়ে সবিস্তরে আমার দেখা ও জানা বিষয়গুলি বলবো। পিলখানায় প্রথম সেনা দল ও সিওর কল পিলখানায় যাওয়ার ঘটনা সম্পর্কে মেজর অবসরপ্রাপ্ত জসিম জানান, 2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 6টার মধ্যে আমাদের মিরপুর সেনানিবাস থেকে সেনাকুঞ্জের চারদিকে পজিশন নেয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কারণ তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ উপলক্ষে আসবেন এবং দুপুর 3টায় আমরা তাকে সেনাকুঞ্জে গার্ড অফ অনার জানাবো। এজন্য দুদিন সম্পূর্ণ রেকি করে আমাদের সেনাদল সেখানে তৈরি ছিল। পিলখানায় গন্ডগোলের খবর পাওয়ার পরপরই 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার আমাদেরকে পিলখানায় যেতে আদেশ করেন। যেহেতু আমরা তৈরি ছিলাম সে কারণেই আমি মেজর অবসরপ্রাপ্ত জসিমের নেতৃত্বে 60 জনের দলটি নিয়ে নিউ মার্কেট সংলগ্ন পিলখানার গেটে পৌঁছি 10টা 20 মিনিটে। আমরা গেট থেকে 150 থেকে 200 গজ দূরে থাকা অবস্থায় আমাদের সেখানে অবস্থান করতে বলা হয়। আমরা দেখতে পাচ্ছিলাম বিডিআর জওয়ানরা এলোমেলো ও বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করছে। গেট দিয়ে গিয়ে অনেক জওয়ান ও সিভিল লোকজন বের হয়ে যাচ্ছে। আর্মি ঘিরে ফেলেছে দেখে তারা অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। আমরা তাদের মুভমেন্ট পর্যবেক্ষণ করছিলাম। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কোনো দিক নির্দেশনা পাইনি। অধিনায়ককেও পরিস্থিতি অবহিত করেও আদেশ পাচ্ছিলাম না। 1 ঘন্টার মধ্যে আদেশ না পেয়ে BM-46 ব্রিগেডের সঙ্গেও যোগাযোগ করি। সেখান থেকেও অপেক্ষা করতে বলা হয়। বিডিআর জওয়ানরা আর্মি দেখে অস্ত্র নিয়ে ফায়ার করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে 60 মিলিমিটার মর্টার 1 বা 2টি বসিয়ে মর্টার ফায়ার শুরু করে। কিছু মর্টারের শেল নিউ মার্কেটের দিকটায় যায়। গেটে ঢোকার অর্ডার না পাওয়ায় ছটফট করছিলাম, কিন্তু কিছুই করার ছিল না। 11:30 থেকে 12টার মধ্যেও আদেশ পেলে পিলখানার নিয়ন্ত্রণ সম্পূর্ণ সেনাবাহিনীর দখলে চলে আসতো, কারণ তখনও বিডিআর জওয়ানদের তেমন প্রস্তুতি ছিল না। 25 ফেব্রুয়ারি বিকেলে 3-4 জন সিভিল লোককে দেখে চোখ একেবারে আটকে যায়। দুজনকে চিনতে অসুবিধা হয়নি। তারা জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজম। বিডিআর এর গেটের ভেতরে জওয়ানদের জড়ো করে কিছু একটা বলছিলেন। হঠাৎ আমার মোবাইলে সিও স্যারের কল। ভাবলাম হয়তো অ্যাকশনে যাওয়ার আদেশ, কিন্তু আমাকে বলা হলো কোনো ফায়ার ওপেন করা যাবে না, নিরাপদ দূরত্বে চলে যাও। তখন বুঝতে আর বাকি রইল না কি হতে চলেছে। 2 দিন অপেক্ষার পর সেনাদল নিয়ে পিলখানায় ঢোকার পর যে নারকীয় দৃশ্য দেখলেন মেজর জসিম, সে সম্পর্কে তার বর্ণনা আগেই বলেছি। 25 ফেব্রুয়ারি পুরো দিন ও রাত এবং 26 তারিখ দিন শেষে গভীর রাতে আমাদেরকে পিলখানায় ঢোকার আদেশ দেয়া হয়। ইতোমধ্যে নৃশংস হত্যাকাণ্ডের কথা জেনে যাই। জানতে পারি 25 ফেব্রুয়ারি ডিজি সহ 16 থেকে 18 জন অফিসারকে হত্যা করা হয়েছে। বিডিআর জওয়ানদের সঙ্গে যারা কিলিং মিশনে অংশ নিয়েছিল তারা 26 ফেব্রুয়ারি দিনের আলোতে আরও নৃশংস হত্যাযজ্ঞ চালায়। সেদিনই প্রায় সব অফিসারকে হত্যা করা হয়। 2-3 জন অফিসার কোনোভাবে পালাতে সক্ষম হয়েছিলেন। তারপরও আমরা পিলখানায় ঢুকি এবং নিউ মার্কেট সংলগ্ন গেট ও ঝিগাতলা গেটের দায়িত্ব গ্রহণ করি। আমি এবং 10 ইস্ট বেঙ্গলের একজন অফিসার দুজন মিলে অন্ধকারে এবং কিছু আবছা আলোতে পিলখানা চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা অস্ত্র, গোলাবারুদ ও গ্রেনেড দেখতে পাই। বেশ কিছু গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তাও দেখতে পাই। আমরা লাশ খুঁজতে থাকি। এরই মধ্যে ফজরের আজান হয়। ডিজি মেজর জেনারেল শাকিল স্যারের বাসভবনের সামনে গিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সহ অন্য যাদের দেখেছি সে বর্ণনা আগেই দিয়েছি। মেজর জসিম বলেন, আমি সর্বপ্রথমে 39 জন শহীদ অফিসারের ডেড বডি 8 ফুট বাই 8 ফুট গর্ত থেকে আবিষ্কার করি। আমি হুন্নে হয়ে লাশ খুঁজতে গিয়ে এই গণকবর পাই। বিডিআর হাসপাতালের পাশে মর্চুয়ারি সংলগ্ন কাঁঠাল গাছের নিচে নতুন মাটি দেখে এবং শুকনো পাতা দিয়ে ঢেকে রাখা উঁচু জায়গা দেখে আমার সন্দেহ হয়। তখন সৈনিকদের ডেকে এনে জায়গাটি পরিষ্কার করি। শুকনো পাতা ও আবর্জনা পরিষ্কার করার পর নিশ্চিত হলাম এই গর্তটি গণকবর। সৈনিকরা কোদাল ও বেলচা দিয়ে আস্তে আস্তে মাটি সরাতে থাকে যাতে লাশের কোনো ক্ষতি না হয়।
দেখতে পেলাম অসংখ্য লাশ। সৈনিকদের কিছু কম্বল আনতে বললাম, এরপর লাশ উঠাতে থাকলাম। গর্তের মাটি সরানোর পর গন্ধ বের হচ্ছিল। সবাই মুখে রুমাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমি এতটাই মর্মাহত হয়ে পড়ি যে আমার নাকে গন্ধ লাগছিল না। কাঁদছিলাম এবং ডেড বডিগুলো উঠাচ্ছিলাম। তাদের নাম লেখার দায়িত্ব দেই একজন সৈনিককে। গুলি ও বেয়োনেট চার্জ ছাড়াও অনেক অফিসারকে গাড়ির নিচে ফেলে মারা হয়েছে। তাদের জিহ্বা বের হয়ে আছে, যা ভাষায় বর্ণনা করার মতো নয়। শেষ ডেড বডিটা হলো ডিজি স্যারের। পরনে শুধু একটা আন্ডারগার্মেন্ট ও সাদা গেঞ্জি, যা রক্তে লাল হয়ে গিয়েছিল। ডিজি স্যারের শরীরে 5টি গুলির চিহ্ন সহ বেয়োনেট চার্জ করে পেটের একপাশে নাড়িভুড়ি বের হয়ে আছে। সব লাশ তোলার পর নামের তালিকা নিয়ে আমি সোজা ঝিগাতলা গেটে যাই এবং অপেক্ষমান পরিবার ও আত্মীয় স্বজনকে নামগুলো পড়ে শোনাই। সেদিন বিভিন্ন টিভি চ্যানেলে লাইভ সম্প্রচার চলছিল। মেজর জসিম জানান, গর্ত থেকে অর্থাৎ গণকবর থেকে আমরা উদ্ধার করি 39 জনকে। পিলখানার বিভিন্ন স্থানে হত্যার শিকার হয়ে পড়ে থাকা 11 জন অফিসারের লাশ, ড্রেনে ফেলে দেওয়ার পর বুড়িগঙ্গা নদীতে ভেসে ওঠে 5 জন অফিসারের লাশ এবং 2 জন অফিসার মেজর গাজ্জালি ও ক্যাপ্টেন তানভীরকে হত্যা করে প্রাইভেট কারের মধ্যে রেখে সম্পূর্ণ গাড়িটি পুড়িয়ে ছাই করে দেয়া হয়। এই 57 জন অফিসার ছাড়াও মোট 71 জনের লাশ পাওয়া যায়। মেজর জসিম জানান, পিলখানায় ঢুকে আমরা আরও জানতে পেরেছি এবং আলামত দেখেছি যে প্রতিটি অফিসার্স ভবনে লুটতরাজের পর নানাবিধ অসামাজিক কার্যকলাপ করা হয়েছে। অফিসারদের গাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। বিভিন্ন ভবন ও চত্বরে ছড়ানো ছিটানো অবিস্ফোরিত গ্রেনেড এবং হাজার হাজার এমটি কার্টিজ এবং লাইভ অ্যামুনেশন পেয়েছি। বিডিআরের পোশাক এবং ভিন্ন দেশের সরঞ্জাম পাওয়ার কথা আগেই বলেছি। পিলখানার ভেতরে অবস্থানরত ফ্যামিলি ও মেসে অবস্থানরতদের উপরও নৃশংস অত্যাচার চালানো হয়। এডিসি মেজর মাজহারের পরিবারের উপরও পৈশাচিক অত্যাচার চালানো হয়েছিল। পিলখানার ভেতরে পুকুরগুলোর পানি সেচে সেখানে ফেলে দেয়া অস্ত্রগুলো আমরা উদ্ধার করি। পিলখানা অফিসের সামনে ঝিগাতলা গেটের কাছে 3টি সেচকল বসিয়ে সব পানি সরিয়ে আমরা উদ্ধার করি 98টি এসএমজি, 3টি এলএমজি, সঙ্গে ক্লিপ ও ড্রাম ভর্তি অ্যামুনেশন, যা তদন্তের এক্সিবিটস হিসেবে কোয়ার্টার গার্ডে রাখা হয়। সুইমিং পুলের পানি সরিয়ে 2টি এসএমজি ও 3টি গুলি ভর্তি ম্যাগাজিন পাই। ডিজির বাসভবন এবং অফিসার্স কোয়ার্টার ও কোয়ার্টার্স গার্ডের ধ্বংসাবশেষ থেকেও পরিত্যক্ত অস্ত্র এবং গোলাবারুদ আলামত হিসেবে সংগ্রহ করা হয়। সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করে তদন্তের জন্য রাখা হয়েছিল। পরবর্তী সময়ে বিডিআর ডিজি মইনুল হোসেনের সময় এসব আলামত নষ্ট করে দেয়া হয়েছে বলে জানতে পেরেছি। 27 ফেব্রুয়ারি 46 ব্রিগেডের কমান্ডার পিলখানায় আসেন। সকাল 10টায় শহীদ কর্নেল মুজিবের স্ত্রী, আমাদের সম্মানীয় ভাবি, অফিসার্স মেসের সামনেই তার প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন। তিনি বারবার কমান্ডারকে লক্ষ্য করে বলতে থাকেন, ইউ আর কিলার, ইউ হ্যাভ কিল্ড মাই হাজব্যান্ড। কর্নেল মুজিবের লাশই 25 ফেব্রুয়ারি দুপুরে প্রথম ড্রেন দিয়ে ভেসে আসে। তোপের মুখ থেকে আমরা কমান্ডারকে একটি রুমে সরিয়ে নিয়ে যাই। আমার ব্রিগেড কমান্ডারকে সম্মান রেখেই আজ বলতে চাই, 46 স্বতন্ত্র ব্রিগেড হলো ঢাকার হার্ট। এ ধরনের বিদ্রোহ দমনের দায়িত্ব 46 ব্রিগেডের, কিন্তু সেদিন সবকিছু নিয়ে অর্থাৎ এপিসি, ভারী অস্ত্রশস্ত্র, গোলাবারুদ নিয়ে এসেও কেন আমরা পিলখানায় ঢুকতে পারলাম না? ধানমন্ডি আবাহনী মাঠে সমরাস্ত্র প্রদর্শনী ছাড়া আমরা কি করতে পেরেছি? আবাহনী মাঠ থেকে কতটুকু দূরত্বে ঝিগাতলার বিডিআর গেট? কেন আমাদেরকে অভিযান করতে দেয়া হলো না? কমান্ডারের আদেশের জন্য অপেক্ষায় ছিলাম 25শে ফেব্রুয়ারি সারা দিন সারা রাত, 26শে ফেব্রুয়ারি সারা দিন ও গভীর রাত পর্যন্ত। আদেশ কেন এলো সবকিছু শেষ হয়ে যাওয়ার পর? সেটি ছিল ইতিহাসের করুণতম অধ্যায়। আজও ভেবে পাচ্ছি না কেন ও কি কারণে নিশ্চুপ থাকলেন তারা। মেজর জসিম বলেন, আরেকটি কথা না বললেই নয়। আমি যখন গণকবর অর্থাৎ 8 ফুট বাই 6 ফুট গর্ত থেকে সেনা কর্মকর্তাদের 39টি অর্ধগলিত লাশ বের করলাম, তখন কমান্ডার বললেন, ব্রিগেড থেকে 3 টনে 3টি ট্রাক এনে লাশগুলো দ্রুত সরাতে হবে। কমান্ডার স্যার ডিজি শাকিল স্যারের মরদেহ চিনতে পারছিলেন না। হায় রে কপাল, কি বলবো, কি লিখবো, ভাষা খুঁজে পাচ্ছি না। কমান্ডার স্যার তো ডেড বডিগুলো গুম করে দিতেই চাচ্ছিলেন। আমি যদি ঝিগাতলা বিডিআর গেটে গিয়ে তালিকাটি পড়ে না শোনাতাম, হয়তো লাশগুলি গুম হয়ে যেত। পরে অবশ্য এই লাশ সিএমএইচ এর মর্চুয়ারিতে নেওয়া হয়। মেজর জসিম জানান,
28 ফেব্রুয়ারি পিলখানায় ঘটে যাওয়া ক্ষত ও বিভৎসতার বিষয়গুলো পরিষ্কার হয়ে আসে। সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী রেস্কিউ অ্যান্ড সার্চ অপারেশন নামে কয়েকটি ইউনিটের মধ্যে ভাগ করে দেয়া হয়। ওই দিন সকাল 10টায় এয়ারফোর্সের একটি স্টাফ কার জিগাতলা গেটে এসে ঢোকার চেষ্টা করে। ডিউটিরত সেনারা পরিচয় না দেওয়ায় এটি ঢুকতে দেয়া হয়নি। সৈনিকরা এসে আমাকে জানালে গাড়ির কাছে যাই। তখন নির্দেশ ছিল কেউ ভিতরে ঢুকতে পারবে না। সিভিল ড্রেসে যিনি গাড়ি থেকে নামলেন, পরিচয় দিলেন তিনি নতুন ডিজি মেজর জেনারেল মইনুল। স্যার আমাকে পরিচয়টা কাউকে না জানাতে বললেন। গাড়িটি গেটের কাছে রেখে পিলখানায় পার্ক করতে বলি। স্যারকে ভেতরে নিয়ে যাই। প্লাস্টিকের চেয়ারে বসে তিনি বিভিন্ন বিষয় জানতে চান। এক পর্যায়ে ভেতরটা ঘুরে দেখবেন বলে জানান। সবচেয়ে বেশি সময় নিয়ে মইনুল স্যার বিডিআর এর অফিসারদের বাসভবন, ডিজির বাসভবন, অফিসার্স কোয়ার্টার ও বিভিন্ন এরিয়া দেখেন। শহীদ কর্নেল মুজিবের বাড়িতে আমরা এলাম। ভেতরে ঢুকে থমকে যাই, কারণ এখানে দেখতে পাই অবিস্ফোরিত অসংখ্য RGS-84 গ্রেনেড ছড়ানো ছিটানো। 2 তলায় গিয়ে দেখি বাসভবনের সব লুটপাট হয়ে গেছে। গ্রেনেড ছুঁড়ে ভবনটি ধ্বংস করে দেয়া হয়েছে। মইনুল স্যার বললেন তিনি আর কিছু দেখবেন না। বিডিআর ম্যাসাকারের যত আলামত সংরক্ষণ করা হয়েছিল নতুন ডিজি মইনুল স্যার এসে সবই নোট করে ফেলেছেন, পরবর্তী সময় জানতে পারি। মেজর জসিম জানান 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানার নৃশংস হত্যাকাণ্ডে শহীদ অফিসারদের ব্যাপারে কথা বলার জন্য সেনাকুঞ্জের দরবারে 1 মার্চ 2009 সালে এসেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই দরবারে আমাকে যেতে দেয়া হয়নি। দরবারের ব্যাপারে আমাকে আগে জানানো হয়নি। আমি জেনে দরবারে যাওয়ার ইচ্ছার কথা জানালে অধিনায়ক সেনাকুঞ্জের তালিকা থেকে আমার নাম বাদ দিয়ে পিলখানায় থাকতে বলেন। ওই দরবারে শেখ হাসিনার সামনে শহীদ সহকর্মীদের ব্যাপারে সেনা কর্মকর্তারা বিভিন্ন আবেগময় প্রশ্ন করেছিলেন। এরপর 134 জন সামরিক কর্মকর্তাকে তালিকা করে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়। বিডিআর ম্যাসাকারের অনেক ঘটনার সাক্ষী আমি। এ কারণে আমাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। ব্রিগেড কমান্ডার এবং সিওর কাছে আমি এমনই বোঝা হয়ে পড়েছিলাম যে সব সময় আমাকে মানসিক টর্চারের মধ্যে রাখা হতো। পিলখানার ঘটনার পর আমাকে 6 মাস থেকে 8 মাসের মাথায় বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে বদলি করা হয়নি। আমাকে পদোন্নতি দেয়া হয়নি। আমার প্রাপ্য সুযোগ সুবিধাও কেড়ে নেওয়া হয়েছে। স্টাফ কলেজের জন্য উত্তীর্ণ হওয়ার পরেও আমাকে বাদ দেওয়া হয়েছে। এমনকি আমাকে ছোট্ট একটা ফ্ল্যাট থেকেও বঞ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, ব্যক্তিগত এই আবেগঘন এবং প্রমাণ সম্পন্ন বয়ানের মধ্যে দিয়ে শেষ হচ্ছে আমাদের আজকের লিড নিউজ। আগামীকাল ইনশাল্লাহ আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শুনুন, পড়ুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন আমার দেশে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।